তৈরি হচ্ছে কিনা, বা কোনো ধরনের নন কনফার্ম প্রোডাক্ট আসতেছে কিনা, এইগুলো বিষয় অ্যানালাইসিস করার জন্য আমাদের কন্ট্রোল চার্ট ইউজ করতে হয় আর কি। তো কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউটস মানে কি? তো অ্যাট্রিবিউটস মানে বলতে বোঝাচ্ছি যে সমস্ত প্রোডাক্ট গুলোতে বেশ কিছু প্রোডাক্ট আছে আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু পাই না আর কি। কোনো জিনিসের বৈশিষ্ট্য বলতে সবসময় যে 3, 5, 7, 10, 12 এরকম না আর কি। কিছু আছে গুড, ব্যাড, অথবা হচ্ছে মানে জাস্টিফাইড, আনজাস্টিফাইড, এই টাইপের জিনিসপত্র কিছু আছে যেগুলোকে আমরা এই শুধুমাত্র তার হচ্ছে সংখ্যা না দিয়ে আমরা এই টাইপের আর কি, ইয়েস নো এই টাইপের অ্যান্সার করে উত্তর করি আর কি। তো যদি কোনো প্রোডাকশন লাইনের কোন একটা প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্ট ইউজ করে থাকি আর কি। তো অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্ট উদাহরণ হতে পারে কেমন, যেমন ধরো কোন একটা টিউবলাইট প্রোডাকশন সিস্টেম, কোন একটা কোম্পানিতে টিউবলাইট তৈরি করা হয় আর কি। তো টিউবলাইট তৈরি করার পরে এটা যখন ফাইনাল কোয়ালিটি চেকে যায়, তখন সেটা কোয়ালিটি চেকে গেলে দেখে যে টিউবলাইটটা আলো দিচ্ছে না। যদি আলো দেয় তাহলে বলে গুড, তাহলে এটা যায় হচ্ছে প্যাকেজিং সেকশন থেকে মার্কেটিংয়ে চলে যায় আর কি। কিন্তু যদি সেটা আলো না দেয় তাহলে সেটা সরাসরি স্ক্র্যাপে চলে যায়, অথবা সেটা আবার রিচেক করতে হয় আর কি, তার মানে ব্যাড। তো এই ধরনের কোয়ালিটি, এই ধরনের প্রোডাকশন সিস্টেম গুলোতে, যেমন এটা টিভি সেটের ক্ষেত্রে হতে পারে, টিভি যখন ডেলিভারি দিয়ে যাবে শোরুমে, তখন শোরুম থেকে টিভিটা যখন কাস্টমারের কাছে পৌঁছানো হয় তখন জাস্ট কি চেক করা হয় যে টিভিটা চলতেছে কিনা, ভাই চলতেছে, হ্যাঁ চলতেছে, তাহলে গুড, তাহলে যেটা চলে গেল না গেলে চলে গেল না আর কি। সো এই ধরনের যেগুলোতে ওই বললাম যে 2, 3, 5, 7 নিউমেরিক্যাল ভ্যালু দেখা হয় না, শুধুমাত্র এর অ্যাট্রিবিউট চেক করা হয়, মানে এর বৈশিষ্ট্যটা গুড, ব্যাড, এই টাইপের, মানে এই ধরনের চেক করা হয়, গো নো গো, মানে এই ধরনের ক্যারেক্টারিস্টিক দ্বারা যদি চেক করা হয়, তাহলে সেগুলোকে আমরা কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউটস দেখাচ্ছি আর কি। তাহলে এইটা চেক করার জন্য কয় ধরনের চার্ট আমাদের কাছে আছে? এই ধরনের চার্ট মানে চেক করার জন্য আমাদের কাছে 4 ধরনের চার্ট আছে। পি চার্টকে বলা হয় প্রপোর্শন নন কনফর্মিং, আর এনপি চার্ট নাম্বার অফ নন কনফর্মিং, সি চার্ট হচ্ছে কাউন্ট চার্ট, আর ইউ হচ্ছে ইউ চার্ট। তো এই 4টা চার্টের মাধ্যমে আমরা কোন একটা প্রোডাকশন লাইনের প্রোডাকশন সিস্টেমে প্রোডাক্ট গুলো ঠিক মতো ডেলিভারি মানে স্পেসিফিকেশন অনুসারে তৈরি হচ্ছে নাকি হচ্ছে না, এইটা আমরা ঠিকঠাক করবো আর কি। তো এই 4টা চার্টে কি প্রত্যেকটা প্রোডাকশন লাইনে অ্যাপ্লিকেশন করা যাবে নাকি করা যাবে না, এটা প্রধান কোশ্চেন। না, 4টাই একই জায়গাতে করা যাবে না। পি চার্টের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুসারে যে প্রোডাকশন লাইন ফিট করে সেখানে পি চার্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো, যদি এনপি চার্টের অনুরূপ, সি চার্টের অনুরূপ, ইউ চার্টের অনুরূপ। অতএব আমাদের কোনো একটা প্রোডাকশন লাইনের কি অবস্থা সেটা আমাদের আগে অ্যানালাইসিস করতে হবে, এবং আমাদের এই চার্ট সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে, তারপর আমরা সেটা অ্যাপ্লিকেশন করতে পারবো আর কি। সো আজকে আমরা যে চার্টটা পড়বো সেটা হচ্ছে পি চার্ট। ওকে, সো পি চার্টকে আগে বললাম যে এটা ফ্র্যাকশন নন কনফর্মিং, আর পি চার্টটা যে ডিস্ট্রিবিউশন ফলো করে এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো তোমরা অলরেডি স্ট্যাটিস্টিক্সে যারা পড়াশোনা করে আসছো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি ধরনের ইভেন্ট ফলো করে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে যে একটা ইভেন্ট আর একটা ইভেন্টের উপর নির্ভর করবে না, একটা ইভেন্ট আর একটা ইভেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে, তাই না? যে ধরো 10টা আজকে আর্জেন্টিনা খেলা হলো কার সাথে জানো? ইকুয়েডরের সাথে আর কি। তো প্রথম গোলটা যে দিল সেই গোলের উপর দ্বিতীয় গোল নির্ভর করবে না, দ্বিতীয় গোল উপর তৃতীয় গোল নির্ভর করবে না, প্রত্যেকটা গোল এক একটা কিন্তু আলাদা আলাদা ইভেন্ট ছিল আর কি। তো ঠিক এরকম কোনো একটা প্রোডাকশন লাইনে যখন কোনো একটা প্রোডাক্ট খারাপ বের হবে, ওই প্রোডাক্ট খারাপের কারণে আরেকটা প্রোডাক্টও খারাপ আসবে, এইটা যদি কোনো একটা প্রোডাকশন লাইনে ঘটে তাহলে সেটা পি চার্টে হবে না আর কি। পি চার্ট বলছে যে পি চার্ট যে ডিস্ট্রিবিউশন ফলো করে এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে প্রত্যেকটা ইভেন্ট এক একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হতে পারে, যে খারাপ আর একটাও খারাপ হতে পারে, কিন্তু একটা খারাপের কারণে আর একটা খারাপ হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটার যে কি বলে তোমার আচ্ছা, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তোমার কনস্ট্যান্ট প্রবাবিলিটি অফ অকারেন্স, যে পি ডিস্ট্রিবিউশনে সরি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা এটাকে নির্দিষ্ট থাকবে আর কি, যে ঘটবে না ঘটবে না। তাহলে দেখো যদি ঘটবে বা ঘটবে না, যদি দুটো ইভেন্ট হয়, তো আমি যদি টস করি আর কি, একটা কয়েন যদি আমরা টস করি,
তাহলে সেটা শাপলা উঠবে, না হলে মানুষ মানুষ হবে আর কি, তাই না? তাহলে 50% চান্স, এটা কিন্তু চেঞ্জ হবে না। তুমি যতবারই টস করো না কেন, যে আমি একবার টস করলাম, একবার টস করলাম, এবার কে উঠবে? শাপলা, তাহলে 50% চান্স। আবার যদি টস করি আবার 50% চান্স, আবার যদি টস করি আবার 50% চান্স। এটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ হবে না আর কি। সো এই দুটা কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে পি পি চার্টে আর কি। সো তাহলে কি পি চার্ট আমরা ইউজ করতে পারবো যেখানে দুইটা আউটকাম থাকবে, এবং এই দুইটা আউটকাম যে সাকসেসিভ ইভেন্ট বলতেছি এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হবে, একটার উপর নির্ভর করবে না। আর ডিস্ট্রিবিউশন যেটা হবে, এটা প্রবাবিলিটি অফ অকারেন্স, কোন একটা ইভেন্ট ঘটার প্রবাবিলিটি অফ অকারেন্স এটা নির্দিষ্ট থাকবে আর কি, কনস্ট্যান্ট থাকবে আর কি। সো এই কথাগুলো তোমরা অলরেডি স্ট্যাটিস্টিক্সে পড়ে আসছো। তো এমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে উদাহরণে আসলে এই পি ডিস্ট্রিবিউশনটা ইউজ হবে না, এরকম একটা উদাহরণ দেখি। ধরে নাও আমরা একটা লট অনুসারে গ্লাস তৈরি করলাম একটা কোম্পানিতে, হ্যাঁ। তো তৈরি করার পরে দেখলাম যে গ্লাসটা যখন প্রোডাকশন লাইন থেকে বের করে নিয়ে আসলাম, তখন দেখলাম উপরের কাঁচটা পুড়ে গেছে আর কি, এবং ওই লটের পুরাটাই পুড়ে গেছে আর কি। তার মানে কি, তুমি আগে থেকেই প্রতিটা ইভেন্ট মানে প্রতিটা কাজ, যদি ওই লটের মধ্যে 10টা কাজ থাকে, তাহলে 10টা কাজই তো একটা ইভেন্টের মধ্যে পুড়ে গেছে, মানে এর আলাদা আলাদা ইভেন্ট না, কারণ কি সবগুলো রিজেক্ট, কারণ সবগুলো পুড়ে গেছে আর কি। সেক্ষেত্রে আমরা পি ডিস্ট্রিবিউশন ইউজ করবো না, তখন আমরা অন্য ক্ষেত্রে ইউজ করবো। কিন্তু যদি এমন হতো যে ওই লটের মধ্যে প্রথম কাজটা একটু পুড়ছে, দ্বিতীয় কাজটা পড়ে নাই, তৃতীয় কাজটা হালকা হালকা পুড়ছে, তখন আমরা বুঝতাম যে কোনটা নিব না, বা একটা আরেকটার উপরে নির্ভর না, তখন আমরা বুঝতে পারতাম যে না ঠিক আছে এটা ইন্ডিপেন্ডেন্ট কেস, অথবা আমরা পি ডিস্ট্রিবিউশনটা আমরা মেনটেন করবো আর কি। কিন্তু যদি এরকম হয় যে একটা লটের ব্যাচের সবগুলা কাজই পুড়ে গেছে, তখন আমরা সেক্ষেত্রে আর পি ডিস্ট্রিবিউশন ইউজ করবো না, কারণ প্রথম কাজের পুড়ে গেছে মানে রিজেক্ট, দ্বিতীয় কাজও তো পুড়ে গেছে রিজেক্ট, তৃতীয় কাজও রিজেক্ট, মানে কি প্রথমটা পড়ার ফলে কাজের আসলে ওই লটের পুরোটাই পুড়ে গেছে আর কি। কারণ বোঝা যাচ্ছে যে একটা ইভেন্ট আরেকটা ইভেন্টের সাথে সম্পৃক্ত আছে আর কি। তার ফলে কি হয়েছে যে, হ্যাঁ বলো। আসলে দেখে লাভ নাই, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, এখানে আসলে কোথায় লেখা আছে তোমরা পরে পড়লে বুঝতে পারবা। মানে আমি নিজেও আসলে দেখে পড়তেছি না তো, মানে ধরো আমি জুম করলাম, তাহলে কি বোঝা যাচ্ছে না তো, যাচ্ছে? হ্যালো, যে কথা বলো সেই উত্তর দাও। না আসলে ওটাই বললাম যে আমি আসলে দেখে পড়তেছি না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে পি চার্টটা কি, পি চার্টের বৈশিষ্ট্য কি, বা এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং এটা আমি কোথায় অ্যাপ্লিকেশন করতে পারি, এগুলো বলার চেষ্টা করতেছি, থিওরিটিক্যাল আর কি। ঠিক আছে, তাহলে আমাদের বললাম যে পি চার্ট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করে। তোমরা এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের অবগত থাকতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমরা যদি ধরে নাও যে কোন একটা র্যান্ডম স্যাম্পল আমরা নিলাম কোন একটা প্রোডাক্টের, সেখানে এন নাম্বার প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম, স্যাম্পল সাইজ হচ্ছে এন নিলাম। তো এন নেওয়ার পরে আমাদের ওই এন সাইজ স্যাম্পলের মধ্যে ডি সংখ্যক প্রোডাক্ট হচ্ছে তোমার ডিফেক্ট আসলো আর কি। আর পি হচ্ছে আমি যে স্যাম্পল নিলাম সেই স্যাম্পলের ফ্র্যাকশন নন কনফর্মিং, মানে কত সংখ্যক নন কনফর্ম প্রোডাক্ট আছে তার একটা ফ্র্যাকশন আর কি। তো এই মুহূর্তে আমরা যদি প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে চাই, এটা কিন্তু নতুন না, এটা সব পুরাতন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোমরা যদি আজকে টিচার্স বই বের করো তাহলে দেখতে পাবা যে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম ওই স্যাম্পলের মধ্যে কতগুলো থাকতে পারে, এটা হচ্ছে এই সূত্র এনসি অফ এক্স পি টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এন মাইনাস এক্স। ঠিক আছে, তো এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এনপি, আর হচ্ছে কি বলে ভেরিয়েন্স হচ্ছে এনপি কিউ। তাহলে এন মানে কি, এন মানে যে বললাম স্যাম্পল সাইজ, পি মানে কি ফ্র্যাকশন নন কনফর্মিং, আর কিউ মানে কি 1 মাইনাস পি। আমরা জানি কোন একটা প্রোডাক্টের ফ্র্যাকশন যতগুলো হবে নন ফ্র্যাকশন যতগুলো হবে দুটার মিলে প্রবাবিলিটি সবসময় 1 এ বেশি তো হবে না, তার মানে পি আর পি প্লাস কিউ ইকুয়াল টু 1।
পি যদি পির মান যদি 0.3 হয় তাহলে কিউ 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 এর মান কত হবে 1 মাইনাস পি। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড থিওরি অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আমি একটু দেখি যে অন্য কোনো চিহ্ন চিহ্ন দেওয়া যায় কিনা। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে দেখো যে স্ট্যান্ডার্ড থিওরি অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন স্টেটস দ্যাট দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল ডি আর এনপি 1 মাইনাস পি, মানে এনপি কিউ। এটা নতুন সূত্র না, এটা ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্র আর কি, যে কোন একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এনপি হয় আর এনপি কিউ। এখানে এন হচ্ছে নাম্বার অফ সাইজ, পি হচ্ছে প্রবাবিলিটি অফ নন কনফর্মিং, আর কি হচ্ছে প্রবাবিলিটি অফ কনফর্মিং। তো কিউ কিউ মানে হচ্ছে 1 মাইনাস পি, কারণ পি আর কিউ দুটো যোগ করলে 1 হবে আর কি। এটা শর্ত যে একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা, ভালো হওয়ার সম্ভাবনা যদি 0.3 হয়, তাহলে মানে একটা ইভেন্ট খারাপ হওয়ার সম্ভাবনা কত 1 মাইনাস 0.3, আমরা 0.7, এটা আমরা জানি আর কি। সো সেখান থেকে আমরা এগুলো জানলাম। আর তোমরা আপার কন্ট্রোল লিমিট ক্লিয়ার করতে হবে না? তো আপার কন্ট্রোল লিমিট তোমরা হচ্ছে অলরেডি এই সূত্র সম্পর্কে অবগত আছো যে কোন একটা ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল লিমিট, আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট কিভাবে ইউজ করে। তো কন্ট্রোল লিমিটে এক্সপেক্টেড অফ এ, মানে কোন একটা বস্তু তুমি যেটা এক্সপেক্ট করতেছো সেন্ট্রাল লাইন বরাবর থাকবে, সেটা তো সিএল সেন্ট্রাল লিমিট। আর উপরে হচ্ছে ওই এক্সপেক্টেড প্লাস কে, তারপরে কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এলসিএল ইএ মাইনাস কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমার জানা থাকে আর মিন যদি আমার জানা থাকে, তাহলে আমরা কোন একটা এই পি ডিস্ট্রিবিউশনের আমরা হচ্ছে ইউসিএল, সিএল এবং এলসিএল বের করতে পারবো। তাহলে আমাদের সত্যি সত্যি জানা আছে কিনা যে কি বলে মিন কত আর হচ্ছে ভেরিয়েন্স কত, এটা আমাদের জানা আছে কিনা। তো ওই যে এখন ওই উপরের দিকে দেখো, a distribution of this sample means from another distribution, এই লাইনটা পড়ে দেখো যে আমরা যদি কোনো ডিস্ট্রিবিউশন অফ দিস স্যাম্পল মিনস, মানে কোনো একটা স্যাম্পলের যদি আমরা ডিস্ট্রিবিউশন, এখন ধরো আমরা একটা স্যাম্পল নিলাম, এন সংখ্যক প্রোডাক্টের স্যাম্পল নিলাম, তো এই এন সংখ্যক প্রোডাক্টের যদি আমরা ডি সংখ্যক প্রোডাক্ট পেয়ে যাই, তাহলে ওই স্যাম্পলের স্যাম্পল মিন কত হবে? স্যাম্পল মিন হচ্ছে ডি বাই এন। এখানে ডিটা কি? ডি হচ্ছে নাম্বার অফ নন কনফর্মিং প্রোডাক্ট। এন সংখ্যক স্যাম্পলের মধ্যে ডি সংখ্যক স্যাম্পল হচ্ছে আমরা নন কনফর্মিং পেলাম আর কি। তাহলে এই যে এন সংখ্যক আমরা স্যাম্পল নিলাম, এর মধ্যে এটারও তো একটা ডিস্ট্রিবিউশন, স্যাম্পলের একটা ডিস্ট্রিবিউশন তোমরা অলরেডি স্ট্যাটিস্টিক্সে পড়ছো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলা হয় আর কি। তাহলে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মিন আর ভেরিয়েন্স কি? তাহলে এই স্যাম্পল ডিস্ট্রিবিউশন মিন হচ্ছে পি এন বাই এন। আগে ছিল কি এনপি, ডি সংখ্যকের যখন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে কোন একটা স্যাম্পল সংখ্যা নিয়ে সেটার একটা যখন মিন আর হচ্ছে ভেরিয়েন্স বের করছিলাম, টোটাল হচ্ছে একটা স্যাম্পলের আর কি, তখন আমরা কিন্তু টোটাল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্র লিখছিলাম এনপি কিউ। কিন্তু এখন আমরা তো একটা নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল নিছি আর কি এন, সেখান থেকে ডি সংখ্যক আমরা প্রোডাক্ট নন কনফর্মিং পাইছি এবং এটার আমরা একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করতেছি। তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের তাহলে কি হবে, যেহেতু আমরা আগে পুরোটার মধ্যে ছিল এই জন্য ওই এনপি আর এনপি কিউ ছিল, কিন্তু এখন আমরা এন সংখ্যক নিছি, এই জন্য আমরা এই মিনকে আবার ডি এন দিয়ে ভাগ হবে, আবার ভেরিয়েন্সকেও আমরা এন দিয়ে ভাগ করবো আর কি। এই জন্য দেখো পি এন না থেকে ডি বাই এন, এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটার মিন হয়েছে শুধু পি, এন দিয়ে ভাগ হয়েছে। ঠিক অনুরূপ ভাবে পি মাইনাস 1 বাই পি, এটা ছিল হচ্ছে টোটাল কোন একটা প্রোডাকশন লাইনের ভেরিয়েন্স, কিন্তু সেটা যেহেতু আমরা একটু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে আসছি, এন সংখ্যক নিয়েছি, অর্থাৎ এন দিয়ে ভাগ হয়েছে আর কি। তো এরকম যদি এরকম স্যাম্পল তো আমরা একটা নিব না, একটা প্রোডাকশন লাইনে কিন্তু অজস্র স্যাম্পল আমরা নিব। তার মানে প্রতিবারেই, একবার না প্রতিবারে যতবার আমরা স্যাম্পল দেব, প্রতিবারে কিন্তু এরকম স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন আর ভেরিয়েন্স থাকবে। সবগুলো যখন আমরা একত্রিত করব, তখন আমরা কোন একটা টোটাল ডিস্ট্রিবিউশনের মিন এনপি এবং এনপি কিউ পেয়ে যাবো আর কি। এটা তোমাদেরকে আমি আরেকবার বলি যে একটু বুঝতে অসুবিধা হওয়ার কথা, অঙ্ক তো সবসময় মুখে হয় না। তো যাই হোক, সেটা হচ্ছে
কোন একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তোমরা কি কথা তো শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। কোন একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের টোটাল মিন হয় হচ্ছে এনপি আর ভেরিয়েন্স হয় এনপি কিউ। এখানে এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পল সাইজ, সেই স্যাম্পল সাইজ টোটাল পপুলেশন সাইজ, আর পি হচ্ছে ওই ওই ডিস্ট্রিবিউশনের টোটাল প্রবাবিলিটি অফ সাকসেস, বা আমাদের এই ক্ষেত্রে হচ্ছে প্রবাবিলিটি অফ ফ্র্যাকশন নন কনফর্মিং, আর কিউ হচ্ছে যে ফ্র্যাকশন কনফর্মিং, মানে পির উল্টাটা আর কি, উল্টা ঠিক না বিপরীতটা আর কি, মানে 1 - পি। তো একটা প্রোডাকশন লাইনে মনে করো 500টা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পল সাইজ এন, কিন্তু সেই এন সংখ্যক প্রোডাক্ট বা আরো তো আছে না, দিনে প্রতিদিনই তো হচ্ছে। তো আমাদের স্যাম্পল, আমাদের তো একটা নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল নিতে হবে আর কি, যে নিয়ে দেখতে হবে যে আমাদের এই প্রোডাকশন লাইনে প্রোডাক্ট গুলো ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা। তো সেটা আমি ধরে নিচ্ছি যে এই স্যাম্পল সাইজ হচ্ছে, যেটা আমি নিলাম সেটা হচ্ছে এন সংখ্যক বা এক্স সংখ্যক। তাহলে এক্স সংখ্যক যদি আমি নিই, আর সেখানে যদি ডিফেক্টিভ নাম্বার অফ প্রোডাক্ট যদি ডি হয়, তাহলে ওই ওই স্যাম্পলের, মানে আমি যে এন সংখ্যক নিলাম বা এক্স সংখ্যক নিলাম, তাহলে ওইখানে কি পরিমাণ স্যাম্পল মিন নন কনফর্মিং আছে সেটা হচ্ছে ডি বাই এন। ডি কি, ডি তো বললাম আগেই। তাহলে আমি যদি বলি যে আমি যে এন সংখ্যক বা এক্স সংখ্যক প্রোডাক্ট নিলাম, এখানে স্যাম্পল নন কনফর্মিং পাওয়া গেছে ডি নাম্বার সংখ্যক, এই যে এতটুকু অংশ, এই অংশটুকুর ডিস্ট্রিবিউশন কি হবে? এটা বলা হয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আবার মিন থাকে, ভেরিয়েন্স থাকে। তাহলে একটা প্রোডাকশন লাইনে 500টার মধ্যে যদি আমি 10টা স্যাম্পল নিই, তাহলে এটার একটা মিন ভেরিয়েন্স থাকবে, আবার 10টা নিব, আবার মিন ভেরিয়েন্স থাকবে, আবার 10টা নিব, মিন ভেরিয়েন্স থাকবে। তাহলে প্রত্যেকটারই আলাদা আলাদা মিন ভেরিয়েন্স, এগুলো যখন আমি একত্রিত করব তখন টোটাল ডিস্ট্রিবিউশনের একটা মিন ভেরিয়েন্স পেয়ে যাবো। এখন টোটাল মানে কি, আমি কি সবগুলাই করবো? তাহলে তো আর সবই, তাহলে তো আর স্যাম্পলিং হলো না আর কি। মানে আমি যতটুকু সর্বোচ্চ সংখ্যক নেওয়ার চেষ্টা করবো, যে যত ডেটা আমি নিব তত আমার অ্যাকুরেসি ভালো আসবে, আর যত আমি কম নিব তত অ্যাকুরেসি আমার কম আসবে আর কি। ঠিক আছে? তাহলে আর আমাদের এই ইউসিএল, সিএল বা এলসিএল, এটা সম্পর্কে আমরা অবগত আছি যে আমরা সিএল মানে হচ্ছে সেন্ট্রাল লিমিট, এটা পি নাম্বার হচ্ছে ফ্র্যাকশন, মানে পি যদি আমার সেন্ট্রাল লিমিটে, মানে পি যদি আমার সেই এক্সপেক্টেড ফ্র্যাকশন নন কনফর্মিং হয়, তাহলে এটা পি, এটা সেন্ট্রাল লিমিট বরাবর থাকবে। আর ইউএলসি পি হচ্ছে তোমার পি প্লাস কে রুট ওভার ভ্যারিয়েন্স এ, তাই না? তাহলে কে মানে কি? কে মানে হচ্ছে সিগমা লিমিট। তাহলে আমরা কি 6 সিগমা অ্যাপ্লাই করবো না 3 সিগমা অ্যাপ্লাই করবো? আমরা জানি যে যখন আমরা 3 সিগমা অ্যাপ্লাই করি তখন উপরের দিকে 3, নিচের দিকে 3, তাই না? 3 সিগমা লিমিট। তাহলে পি প্লাস 3 আলফা বাই 2 রুট ওভার সিগমা পি মাইনাস পি বাই এন, এটা কি? পি মাইনাস এন বাই পি এন, এটা তো ভেরিয়েন্স, আগে বলছিলাম। তার মানে এই উপরে যে সূত্র লেখা আছে ওই সূত্র অনুসারে দেখো এখানে শুধু মান বসানো হয়েছে। ঠিক আছে? এই দেখো, যদি 3 সিগমা লিমিট হয় তাহলে কে এর জেড আলফা বাই 2, মানে কে এর মান হচ্ছে 3, এলসিপি পি প্লাস 3 পি মাইনাস পি বাই এন। এখানে পির মানটা মানে প্রবাবিলিটি অফ নন কনফর্মিং, এটা যদি তোমার মান জানা থাকে আর কি, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। আর যদি পির মান জানা না থাকে, তাহলে তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে আমরা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে সেখান থেকে আমরা কতগুলো প্রোডাক্ট মানে স্যাম্পল ডিস্ট্রিবিউশন করব, সেই স্যাম্পল ডিস্ট্রিবিউশন থেকে যতগুলো আমরা স্যাম্পল ডিস্ট্রিবিউশন করব সবগুলো একত্রিত করে আমরা পির মান ক্যালকুলেশন করবো আর কি। আর পরীক্ষা হলে অথবা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যদি পির মান সরাসরি আমরা বের করতে পারি কোনোভাবে আর কি, সাধারণত খুব রেয়ার কেস আমরা বের করতে পারবো কিন্তু, মানে আমি কখন অ্যাপ্লাই করি তো আমার জানা মতে যে পি কন্ট্রোল চার্টে বেশিরভাগ এটা মানে খুঁজে বের করতে হয়, যে মানে পির মানটা বের করতে হয়। তো একটা উদাহরণ আমরা একটা দিই, যে পি যদি আননোন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো? ওই যে বলছিলাম যে আমরা একটা স্যাম্পল নিব, স্যাম্পলের মধ্যে ধরো ডি সংখ্যক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে নন কনফর্মিং, তাহলে কতগুলো স্যাম্পল নেবো? অনেকগুলো স্যাম্পল নেবো না, যে এম সংখ্যক স্যাম্পল নেবো, 1 2 3 4 5 6 7 8 এম পর্যন্ত। তাহলে আমরা এই পিটা ক্যালকুলেশন করবো কিভাবে? পি ক্যালকুলেশন করবো সামেশন অফ পিআই, মানে যতগুলো 1 থেকে এম পর্যন্ত যতগুলো আমি মানে স্যাম্পলিং নিলাম আর কি, সেখানে যত সংখ্যক ডি আছে, যতগুলো আমি ডিফেক্টিভ আইটেম পাইছি সবগুলো যোগ করব, যোগ করে নাম্বার অফ এম। নাম্বার অফ এম মানে কি? ওই যে কতগুলো স্যাম্পল আমি কতবার নিলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 9 বার 10 বার, তাহলে আমি 10 বার নিয়েছি। আর এন মানে কি? এন মানে হচ্ছে যে আমি যখন চেক করেছি, একবার চেক করার সময় কতগুলো স্যাম্পল নিয়েছি, 8টা 10টা না 12টা আর কি, তো সেটা হচ্ছে এন। এই পি বারের দিকে তাকাও, তুমি এটা যেটা বললাম এটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে পি বার যদি তুমি বের করতে পারো, তাহলে দেখো ইউএলসিপি পি বার আমার জানা আছে, অথবা আমার এই সূত্র বসাই দিলে আমি একটা ফিগারেটিভ চিত্র বের করতে পারবো। তো আমরা এই মুহূর্তে একটা এক্সাম্পল দেখি, এবার এক্সাম্পল দেখলে যারা যারা একটু কনফিউশন আসো তারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।
তো সান মারিনো টিউবলাইট লিমিটেড ইজ এ ফেমাস টিউবলাইট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন নর্থ ক্যারোলিনা, প্রডিউসিং অ্যারাউন্ড 5000 পিস অফ লাইট পার ডে। প্রতিদিন সে 5000 পিস লাইট তৈরি করে আর কি। দ্য কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট প্ল্যান টু টেক স্যাম্পল অফ সাইজ 50 ইউনিটস ইজ এভরি ওয়ার্কিং ডে। একটা কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট সে প্রতিদিন 50টা করে স্যাম্পল নেবে আর কি, প্রতিদিন ওয়ার্কিং ডেতে আর কি। দ্য কোম্পানি ওয়ার্ক 22 days ইন দ্য মান্থ আন্ডার কনসিডারেশন, মানে কোম্পানি হচ্ছে মাসে 22 দিন হচ্ছে কাজ করে। টু টেস্ট দ্য কোয়ালিটি দ্য এক্সপার্ট অলসো প্ল্যান টু ইউজ পিচার। এখন এই এক্সপার্ট হচ্ছে আসলে এটা মানে তোমারই আসলে জানা লাগবে যে আসলে এখানে পিচার ইউজ করা যাবে কিনা। তাও এখানে অঙ্কে বলে দিচ্ছে, আগেই তোমাদেরকে বলে দিচ্ছে যে পিচার ইউজ করতে হবে। আচ্ছা করলাম। এই কোয়ালিটি ইন্সপেক্টর র্যান্ডমলি কালেক্টেড এন্ড টেস্টেড 50 টিউব লাইটস। এই যে 50টা ইউনিট স্যাম্পল যে নাই, এটা হচ্ছে র্যান্ডমলি সে কালেক্ট করছে ওই 500টার মধ্যে থেকে, 5000 মধ্যে থেকে, এবং সে এটা র্যান্ডমলি টেস্ট করে আর কি। সো যদি তারা লাইট অন হয় তাহলে সে বলতেছে এটা কনফার্মিং ইউনিট, আর যদি ফেল করে তাদেরকে বলা হচ্ছে ডিফেক্টিভ ইউনিট। তাহলে এই কোশ্চেনটা পড়ে তোমাদের প্রথমে কি মনে হলো বলো তো, এটা পি ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিনা, মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিনা, মানে এই এই যেটা এক্সাম্পল মানে প্রবলেম দেওয়া আছে। মিস্টার এক্স ওয়াই জেড বলো। স্যার ফলো করছে স্যার। ফলো করছে, কি কেন ফলো করতেছে দেখো, সে কিন্তু র্যান্ডমলি টিউব লাইট গুলো কালেক্ট করছে। তাহলে একটা টিউবের আলো জ্বলার সাথে আরেকটা আলো জ্বলা না জ্বলার কোনো সম্ভাবনা, মানে কোনো সম্পর্ক আছে না স্যার, ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এবং প্রতিবারে কিন্তু এই প্রবাবিলিটিটা ঘটবে কি ঘটবে না এটা কিন্তু কনস্ট্যান্ট, 50% চান্স লাইট জ্বলবে নাকি জ্বলবে না। তার মানে আমরা অবশ্যই পি ডিস্ট্রিবিউশন ফলো করতে পারবো এই ক্ষেত্রে, যে একবারে 50টা নিচে 50টা একটা না জ্বললে বলে পারবো আমরা যে 50টা জ্বলবে না, ফেলা দাও হবে না স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা অবশ্যই পি ডিস্ট্রিবিউশন মেইনটেইন করতে পারবো। এখন আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা একবার পড়ছি, আরেকবার যদি পড়ি তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, ও প্রথম যখন স্যাম্পল নিচ্ছে, মানে প্রতিবার স্যাম্পল নিয়ে কতগুলো স্যাম্পল নিচ্ছে 50টা করে কিন্তু। তো 1 নম্বর দিনে একটা স্যাম্পল নিচ্ছে, তাহলে বুঝতে পারতেছো 1 নম্বর স্যাম্পল নাম্বার 1, মানে প্রথম দিনে সে দেখছে যে এই 50টা স্যাম্পলের মধ্যে 3টা সে কি পাইছে, ডিফেক্ট স্যার, তার ফেলিওর পাইছে। 2 নম্বরে 2টা, এরকম চলতে থাকলো আর কি, চলতে থাকলো। এই ডি বাই এন মানে দেখো তো 50/3 কি এটা হয় নাকি, ভুলে গেছি তো। আচ্ছা যাই হোক আর কি, ফ্র্যাকশন নন-কনফার্মিংটা একটু পরে একটু বলতেছি আর কি, একটু পরে বলতেছি। ধরো এইভাবে সে পাইছে আর কি। তার টোটাল নাম্বার অফ ফেলিওরস তার টোটাল কতগুলো আসছে 67টা। সে কতগুলো স্যাম্পল নিয়েছে, মানে কতগুলো স্যাম্পল নিয়েছে 50টা করে, আর কতদিন সে স্যাম্পলিং করছে 22 দিন করছে। তাহলে এখন পি বারটা আমি বের করবো কিভাবে, পি বার বের করবো আমি এভাবে, যে টোটাল নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস, মনে আছে যে যতগুলো স্যাম্পল আমরা নিয়েছি সেখানে কতগুলো আমরা ডিফেক্ট বের হয়েছে, আমরা যোগ করে দেখলাম টোটাল 67টা বের হয়েছে, ডিভাইড বাই এম, কতগুলো সংখ্যক আমরা হচ্ছে কতদিন আমরা করছি আর কি স্যাম্পলটা, 22 দিন করছি, মানে 22টা স্যাম্পল নিয়েছি আমরা। তাহলে 22, এক একটা স্যাম্পলের সাইজ কত ছিল, প্রত্যেক দিন সে 50টা করে নিয়েছে, তাহলে 50। তাহলে পি বার হচ্ছে 0.060901, তাহলে 0.060901, এটা যদি ফ্র্যাকশন নন কনফার্মিং হয় তাহলে ফ্র্যাকশন কনফার্মিং কত হবে, 1 - p। সেখান থেকে আমরা পেয়ে যাবো তাহলে ইউসিএলপি, সিএলপি এবং এলসিএলপি আমরা অলরেডি ক্যালকুলেশন করে ফেলে দেবো। তাহলে ইউসিএলপি এর মান পাইছি 0.1724, সিএলপি এর মান তো আমরা পেয়ে গেছি, এলসিএলপি এর মান পাইছি -0.0405। আচ্ছা বলো তো, লাইট আবার জ্বলবে আর জ্বলবে না, না এটার প্রবাবিলিটি নেগেটিভ কিভাবে হবে আর কি, মানে আবার কি লাইট কি নেগেটিভ ভাবে জ্বলবে নাকি, হবে না স্যার, লাইট তো মানে ভালো আছে, ভালো থাকার সম্ভাবনা 1 এর মধ্যে, ধরো 0 থেকে 1 এর মধ্যে হতে পারে, মানে 0 থেকে আবার নিচের মধ্যে আবার কিভাবে হবে, যে একটু কম ভালো আছে বা একটু কম খারাপের দিকে ভালো আছে, এরকম কি বলা যাবে, বলা যাবে না। তার মানে মাইনাস ক্যালকুলেশন যতই আসুক না কেন, আমাদের এটা আসলে যে ন্যাচারাল, তোমাদেরকে একটা বলেছিলাম যে আমি যদি একটা ড্রিল মেশিন দিয়ে কোনো একটা জায়গায় ড্রিল করি, তাহলে ড্রিল মেশিনের যে ড্রিল বিট ওর থেকে কি ছোট হোল হওয়ার কোনো সম্ভাবনা আছে? না স্যার, হবে না, মানে এটা ন্যাচারালি ওটা মনে করে বন্ধ আর কি। সো যাই হোক আর কি, ইউসিএলপি, সিএলপি আর এলসিএলপি, এখন আমরা এটা করবো কি, এই যে আমরা একটা ফিগারে বসাবো, আমরা অবশ্যই ফিগার তৈরি করতে পারবো যে এলসি এর মান 0.1624, তাহলে একে আমি 10 দ্বারা গুণ করলে আমি একটা কার্ভে এক্স অক্ষ বরাবর একটা কার্ভ পাবো না, বা সিএলপি কে যদি আমি 10 দিয়ে 100 দ্বারা গুণ করি, যাই হোক সবাইকে আমরা 100 দ্বারা গুণ করলাম, করে আমরা মনে করি একটা কার্ভ পেলাম। কারণ এরকম এত সূক্ষ্ম কার্ভ তো কার্ভে তোমরা যদি সরাসরি বসাও তাহলে হবে না, তো স্কেলকে 10 দ্বারা, 20 দ্বারা, 100 দ্বারা, 50 দ্বারা, 500 দ্বারা গুণ করতে হবে, করে আমরা মনে করো আমরা
ইউসিএল আর ইউসিএল 2 এগুলো বের করতে পারবো না? জি স্যার। পারবো। তো যখন পারবো, স্যার এই প্রসেসটা আমরা 3 সিগমা প্রসেসে করব, মানে কে এর মান কি সবসময় স্যার আমাদের 3 ধরতে না, হবে? না, তুমি ওই যে বলছিলাম তোমাদেরকে যে তখন 6 সিগমা বা এলএসএম পড়াশোনা করার জন্য, যে তোমার প্রসেসটা আসলে 3 সিগমার মতো আছে কিনা, মানে তুমি মিস্টেক প্রুফ আছে কিনা, মানে ধরো তোমার সিস্টেমটা মিস্টেক প্রুফ নাই বা তোমার হচ্ছে সিস্টেমটা ভালো নাই আর কি, তাহলে তো তোমার হবে না। সি সিগমা হওয়ার জন্য যে সমস্ত উপাদান তোমার কোম্পানিতে থাকা লাগবে, বা তোমাদের কোম্পানি বাই ডিফল্ট শুরু থেকেই 3 সিগমা বা 6 সিগমা মেনটেন করতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি সেটা মানে সেই লিমিটটা কন্ট্রোল মানে নিবা আর কি। আর না হলে তুমি 1.5 সিগমা, 2 সিগমা, 3 সিগমা, এটা তোমার হয় কোম্পানি যখন অ্যাপ্লিকেশন করবে তখন ওখানে যে তোমার এটা মানে তোমার কোম্পানির পলিসি কি এটা তোমাকে জানতে হবে আর কি। যদি তুমি আর এইগুলো তো আমরা পড়াচ্ছিলাম ইন ম্যাথমেটিক্স, কিন্তু আমি প্র্যাকটিক্যালের কথা বলতেছি আর কি, মানে নির্দিষ্ট না আর কি, এটা নির্ভর করতেছে সিচুয়েশনের উপরে আর কি। তো তাহলে আমরা কি ইউসিএল আর এলসিএল তো আমরা বা সিএল এগুলো তো আমরা বসাইতে পারবো, তাই না? তো বসানোর পরে আমরা প্রতিটা এই যে 22টা স্যাম্পল আছে, এই স্যাম্পলের যে আমরা মান আছে আর কি, মানে ফ্র্যাকশন নন কনফর্মিং যেগুলো আর কি, এটা আমরা বসাতে পারবো না? পারবে? ওই যে ফ্রি টেবিলে ছিল 0.06, 0.04, 0.06, হ্যাঁ পারবো তো নাকি? জি স্যার। তাহলে বসানোর পরে দেখবা যে এইগুলোর কি অবস্থা আমরা দেখি, এরপর আমরা অ্যানালাইসিস করি। ধর আমরা এবার কোয়ালিটি এক্সপার্ট হিসেবে আমরা দেখি যে কি অবস্থা এটার। 1, 2, 3, 4, 5, 6 প্রথম ডাটা 6টা দেখো, প্রথম 6টা ডাটা এরা হচ্ছে সিএল মানে ট্রায়াল, একটু লক্ষ্য করো সিএল ইউসিএল 1 লেখা আছে না, মানে হচ্ছে এটা আপার কন্ট্রোল লিমিট 1, মানে 2 এগুলো ভুলে যাও, মনে করো ডট 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 যেগুলো দেওয়া আছে এগুলো বাদ দাও, যেগুলো ফিনিশ না, মানে ইউসিএল 1, ইউসিএল 1 আর এলসিএল 1, এই তিনটাকে তুমি মনে করো যে আর ওইগুলো নাই, ইউসিএল 2 বা ট্রায়াল সিএল 2 এগুলো নাই, বাদ দাও। দেখো যে সিএল 1 যেটা আর কি, মানে আমরা যেটা সেন্ট্রাল লিমিট পাইলাম, দেখো তার সাথে কোনো সম্পর্কই নাই। কি করতেছে, 1 নম্বর 0.6 এর ওখানে আছে, 2 এ আছে 0.4, আবার 0.6, আবার 0.4, আবার 0.6, 0.4। তুমি কার্ভের দিকে তাকায় কিন্তু লক্ষ্য করতে পারবা কি ব্যাপার। এরা তো এই কাজটা যদি এরকম হতো যে সেন্ট্রাল লিমিটের একটা উপরে আছে একটা নিচে আছে, একটা উপরে আছে একটা নিচে আছে, মানতো, কিন্তু এরা তো সেন্ট্রাল লিমিটের টাইমই দিচ্ছে না, মানে এরা সেন্ট্রাল লিমিটের সাথে নাই, এরা নিজেরা মতো করে একটা ডিস্ট্রিবিউশন তৈরি করে নিছে। এবং এদের আচরণ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো একটা মানে এই দিনগুলোতে যে প্রোডাকশন হয়েছে, প্রোডাকশনে অবশ্যই কোনো না কোনো বাহির থেকে কোনো একটা অ্যাসাইনেবল কজ কাজ করতেছে, তা না হলে এরা নিজেরাই দেখো ঠিক আছে এরা কন্ট্রোল লিমিটের মধ্যে আছে, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু এদের আচরণ কিন্তু মিন লাইনকে ঘিরে না, মনে হচ্ছে এরা নতুন করে একটা মিন লাইন তৈরি করছে এবং তার মধ্যে মনে হচ্ছে ওরা ঘোরাফেরা করতেছে। তাহলে এটা একটা সুন্দর বিষয় না? জি স্যার। সুন্দর বিষয়। ঠিক অনুরূপ ভাবে 15, 16, 17 নাম্বার প্লট দিকে তাকাও, 15, 16, 17 এই প্লটের দিকে তাকাও, 15, 16, 17 এই প্লট দিকে তাকাও, তিনটা প্লটই একবারে সমানুপাতিক হারে নিচে নামছে। এটাও কিন্তু যারা কোয়ালিটি এক্সপার্ট তাদের কিন্তু সুন্দর চোখে তাকাবে কি ব্যাপার, এখানে ডেটাগুলো বা টিউব লাইটের যে ডিফেক্টিভ আইটেম গুলো এটা একবারে নিম্নমুখী কেন? তার মানে এখানে নিশ্চয়ই আবার কোন একটা অ্যাসাইনেবল কজ আছে, তার মানে এটা একটা সুন্দর বিষয় আছে। ঠিক অনুরূপ ভাবে 19তম দিন বা 18তম দিন, এটা আসলে বুঝতে পারতেছি না, এটা 18তম দিন মনে হয়, 18তম দিনে দেখো একটা পয়েন্ট মানে ফ্র্যাকশন নন কনফর্মিং, এটা হচ্ছে ইউসিএল 1 কে ক্রস করে চলে গেছে। তার মানে কি সেই দিন যে আচরণ করছে, এই আচরণ হচ্ছে আমাদের চার্টকে মানে আমাদের যে মানে কি বলবো লিমিটকে, মানে আমাদের যে ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করতেছি বা আমরা যে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা, সেটার বাইরে চলে গেছে। তার মানে ওই দিন আমাদের প্রোডাকশন ভুল ছিল, এটা একটা ইন্ডিকেট করতেছে। তার মানে আমি 100% শিওর যে এইটা তো আমার জন্য ক্ষতিকর, তাই না? আগেকার গুলো ক্ষতিকর, কিন্তু ওইগুলো কন্ট্রোল করতে একটু সময় লাগলে কোনো সমস্যা নাই, কারণ ওগুলো এখন ইন্টারনাল নিজে নিজে কিছু একটা করতেছে আর কি। কিন্তু এইটা একবার বাইরে চলে গেছে, তখন আমরা যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, মানে এই যে আমি একটা কোম্পানির নাম বললাম, যে কোম্পানির আমি ডেটা তোমাদের দেখাচ্ছি, এই কোম্পানি এক্সপার্ট তখন এই ডেটা অনুসারে দেখে যে কারণটা কি, কারণ হিসেবে দেখে যে যখন টেস্ট গুলো করা হয়েছিল তখন যে গ্রিড থেকে ভোল্টেজ আসছিল সেই গ্রিডই নষ্ট ছিল, ফলে কি ভোল্টেজ কম ছিল, ফলে লাইট গুলো জ্বলেনি আর কি। তার মানে কি তোমার কি আর কোন টেনশন থাকলো? না স্যার। হ্যাঁ, এটাই বললাম যে কিন্তু অন্য সময় ছিল আর কি টেস্টে। হ্যাঁ,
হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু অন্যান্য মানে এই জিনিসটা অ্যানালাইসিস না থাকলে কিন্তু তুমি জানতে পারতাম না যে এক্স্যাক্টলি মানে কি সমস্যা ছিল। তুমি খালি বলতা যে "ইস, আমার মেশিন টেশিন নষ্ট হয়ে গেছে বা আদার্স অন্যান্য। সো তাহলে কি এখন আমরা যদি মনে করি যে তাহলে যেহেতু 18 নাম্বার প্লট, এই 18 নাম্বারটা তো আসলে আমাদের কোনো ফল্ট না বা সিস্টেমের কোনো ফল্ট না, এটা এটা হচ্ছে যে কোনো একটা বিশেষ কারণে এই ঘটনা ঘটছে। অথবা আমরা করি কি 18তম দিনকে আমাদের ক্যালকুলেশনের বাইরে রেখে দিই। 18তম দিনকে আমরা ক্যালকুলেশনের বাইরে রেখে দিই। এই দিনটা তো আসলে বিশেষ একটা দিন, এখানে তো বিশেষ একটা অ্যাসাইনেবল কজ কাজ করছে। অতএব আমরা এই দিনটাকে বাইরে রেখে আমরা আবার নতুন করে ক্যালকুলেশন করি। তাহলে নতুন করে যদি ক্যালকুলেশন করি, একটা দিনকে যেহেতু বাইরে রাখতেছি, কারণ আমাদের স্যাম্পলের দিন সংখ্যা হয়ে গেল 21 দিন, কিন্তু স্যাম্পল সাইজ তো আবার 50টাই আছে। আর ওই দিনে যতগুলো ডিফেক্টিভ আইটেম বের হয়েছে এটা তো অযথায় বেশি বেশি বের হয়েছে, তাই না? এটা তো সিস্টেমের ফল্ট না। তার মানে ওই ডিফেক্টিভ আইটেমটাও তো আমাদের ক্যালকুলেশনে আসবে না। তার মানে আমরা পি বার যদি আমরা ব্যবহার করি তাহলে ডি বাই এম এন, তাহলে ডির মানটা একটু কম বেশি হবে, এম এর মান কম বেশি হবে, এন এর মান 50 ঠিকই থাকবে। তারপর নতুন করে আবার পি বার আমরা পাবো। এবার ইউসিএলপি, সিএল এবং এলসিএলপি নতুন করে আবার তৈরি হবে। সেটাই আমরা দেখতেছি ইউসিএল2, ট্রায়াল সিএল2 আর কই গেল, আর হচ্ছে ট্রায়াল এলসিএল2, তাই না? মানে নতুন করে আবার পেয়ে যাবো। এরপরে আমি আবার ডাটা প্লট গুলো করবো, বা নাই করলাম, প্লট তো করাই আছে আগে আর কি। তো প্লট করে দেখো এই মুহূর্তে কই গেল, এই যে হ্যাঁ, প্লট করে দেখো। এবারে দেখো সবগুলো ডাটাই, মানে 18 নম্বর ডাটা তো নাই, সবগুলো ডাটাই দেখো কার মধ্যে আছে, ট্রায়াল সিএল2 এর মধ্যে আছে কিনা। জি স্যার, ট্রায়াল সিএল 2 এর মধ্যে সব এখন। তাহলে দেখো এখন তুমি কিন্তু আর কোনো কনফিউশন নাই যে ডাটাগুলো উল্টাপাল্টা আচরণ করতেছে কেন। কারণ কি, দেখো এবার দেখো মোটামুটি একবার মাঝখান দিয়েই, বা তুমি কোনো বিশেষ একটা মানে কি বলে, প্রথমটা যেটা সন্দেহ করছিলা সেই সন্দেহ কিন্তু আমি জানি না আসলে মানে মিন শিফট হয়েছে কিনা। যদি দেখতে পাচ্ছি যে মিন যেহেতু ট্রায়াল সিএল2, মানে আগের সিএল1 ভুলে যাও, ওটা তো আমাদের ভুল ছিল আর কি। তার মানে আমাদের মিনটা হচ্ছে ওই 1 2 3 6টা ডাটা ঠিক মাঝখান, মোটামুটি মাঝখান বরাবর হয়ে গেছে। আর 15 16 17 এটা কেমন আচরণ করলো এটা সম্পর্কে বই লেখা নেই, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে যেটার কারণে এটা আচরণ করছে, হয়তো বা এটা পাওয়া যাবে। আর এছাড়া বাকি সব ডাটাগুলো দেখো ইউসিএল2 এবং এলসিএল মাঝখানে আছে। শুধুমাত্র 9 নম্বর ডাটা দেখো কিছুটা এলসিএল2 এর কাছাকাছি আছে। অতএব আমাদের আবার সন্দেহ যে এই 9 নম্বর দিনে কি হয়েছিল, আমরা আবার ক্যালকুলেশন করবো। সো এইভাবে আবার ক্যালকুলেশন করলে আমরা এই 9 নম্বর দিনেও কি সমস্যা হয়েছিল এটা আমরা খুঁজে বের করতে পারবো। তার ফলে কি হইতেছে যে তোমার প্রোডাকশন লাইনটা অলওয়েজ একটা কোয়ালিটি এক্সপার্ট অবজারভেশনে রাখতেছে, কখন কোন জায়গায় কোন ডাটা কোন ঝামেলা করতেছে বা কোন দিন কি সমস্যা হয়েছে, সেই অনুসারে অ্যাকশন নিলে এক সময় তোমাদের প্রোডাকশন লাইন থেকে ওই যে সিক্স সিগমা লিমিটে তোমার যেটা কিছু আগে জিজ্ঞেস করলো যে আমরা সিক্স সিগমা ইউজ করবো কিনা বা থ্রি সিগমা ইউজ করবো কিনা, এরকম যদি তোমরা করতে থাকো অবজারভেশন থাকতে থাকো, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে থাকো, এক সময় তোমাদের প্রতি বিলিয়নে মাত্র 1 বিলিয়ন প্রোডাক্ট বের হলে মাত্র 1.4, মানে 1.4, মনে করো 2টা 1 বিলিয়ন প্রোডাক্ট বের হলে মাত্র 2টা প্রোডাক্ট বের হবে। কারণ তুমি তো অ্যাকশন নিচ্ছ, অলওয়েজ অ্যাকশন নিচ্ছ, যেখানে ঝামেলা হচ্ছে সেখানে তুমি অ্যাকশন নিচ্ছ, কারণ অনুসন্ধান করতেছো। সেই কারণ অনুসন্ধান তুমি মেইনটেন্স টিমকে, প্রোডাকশন টিমকে, সব টিমকে তুমি জানাই দিচ্ছ যে তোমাদের এই সমস্যা হয়েছে, অথবা তোমরা অ্যাকশন নাও আর কি। তো ফলে কি হয়েছে যে অতিরিক্ত তোমাদের এই অবজারভেশন এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি মেজারের কারণে তোমাদের প্রোডাকশন লাইনে ওই 3 সিগমা লিমিটের যে ওই যে বললাম যে 3 সিগমা হচ্ছে 1 মিলিয়নে 3.4, আর 6 সিগমা হলে 1 বিলিয়নে 1.4। তো এই জিনিসটা হচ্ছে তোমার মানে তোমাদের অ্যাচিভ করা মানে সম্ভব হবে, একবার তার হঠাৎ করে হবে না। তো যাই হোক, হোপফুলি তোমরা আজকের ক্লাস কিছুটা হালকা পাতলা ধারণা পাওয়ার চেষ্টা করছো, যদিও ম্যাথমেটিক্স সবসময় বোর্ডে করালে বেশি ভালো লাগে আর কি। তারপরেও মুখে মুখে অনেকবার বলার চেষ্টা করছি, আমি জানি না কতটুকু বোঝার চেষ্টা করছো। যদি বুঝতে না পারো তাহলে তোমাদের তো সবচেয়ে কাছের বন্ধু আছেই, কি নাম বলো তো কাছের বন্ধুর? ইউটিউব আছে, অথবা ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেল আছে, এমআইটি লেকচার আছে, বিভিন্ন জাতীয় লেকচার আছে। আর হোপফুলি আমিও খুব একটা খারাপ বোঝানোর চেষ্টা করিনি। উদাহরণ যারা থিওরিটিক্যাল একটু বোঝার কম চেষ্টা করলেও ম্যাথমেটিক্সে মনে হয় কিছুটা হলেও একটা ধারণা পাওয়ার চেষ্টা করছো যে কিভাবে কাজ করে। পিডিএফ যেহেতু আমার কাছে স্ক্যান করা আছে, তাহলে তোমার বন্ধুদের কাছেও আছে, তোমরা নিজেরা একবার রিডিং করে নিলে এবং কিভাবে কি হচ্ছে এটা দেখলে তোমরা আশা করি এই জিনিসটা পারবা আর কি। সো তোমরা প্রথমে যে আমাদেরকে অ্যাট্রিবিউট নিয়ে কিছু কথা বলছিলেন, ওইটা একটু আবার বলবেন কাইন্ডলি। বলবো যে ইন্ট্রোডাকশন পড়লেই তোমরা সেটা জানতে পারবা যে আসলে কি বলতে যাচ্ছিলাম।
তো কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স মাপার জন্য তো বিভিন্ন ধরনের ধরো বৈশিষ্ট্য থাকে, তাই না? তো বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে যে ভেরিয়েবল থাকে, আর একটা হচ্ছে ভেরিয়েবল চার্ট, একটা হচ্ছে অ্যাট্রিবিউট চার্ট। আমরা ভেরিয়েবল চার্টকে কোনটা বলতেছি সেগুলো অবশ্য এখন আমরা পড়াইনি। যখন কোনো একটা প্রোডাক্টের আমরা কোয়ালিটি ইনশিওর করার জন্য শুধুমাত্র তার নিউমেরিক্যাল ভ্যালু চিন্তা না করে সেটা ভালো অথবা খারাপ, গো অথবা নো গো, অথবা তোমার হচ্ছে কনফর্মিং অথবা নন কনফর্মিং, পাস অথবা ফেল, এই ধরনের যখন সিচুয়েশন আসবে, তোমাকে যদি বলা হয় যে টিউব লাইটটা ভালো না, টিউব লাইটটা কেমন, তুমি যদি বলো 3, এটা কি হলো? বা তোমাকে যদি বলা হয় যে একটা রড কত মিটার, তাহলে আমরা বলবো 5, 7, 6। এখন আমি আমার দরকার 7, তাহলে আমি ও যদি বলে 6, আমি বলবো ভাই নেবো না, এটা কম হয়ে গেছে। কিন্তু একটা টিউব লাইটকে আমি কিভাবে বলবো যে ভাই টিউব লাইটটা কি চলতেছে না, গুড নাকি ব্যাড, এটা বলবো না। তো এই ধরনের বেশ কিছু প্রোডাক্ট আছে, যখন কোয়ালিটি আমি মেজার করতে যাব তখন নিউমেরিক্যাল ভ্যালু আসলে পাওয়া যাবে না, যে এই প্রোডাক্টটা মানে 10, 7, 6, 5 এগুলো পাওয়া যাবে না। সেগুলো আমাকে কোয়ালিটি ইনস্টল করতে গেলে বা কোয়ালিটি মেজার করতে গেলে আমাকে গো, নো গো, ইয়েস, নো, গুড, ব্যাড, পাস, ফেল এগুলো মেজার করতে হবে। তো যে সমস্ত প্রোডাক্ট লাইনে এই ধরনের অ্যাট্রিবিউট মানে এই ধরনের বৈশিষ্ট্য বা গুণগুলোকে আমরা মানে মাধ্যমে আমরা কোয়ালিটি মানে মেজার করব, সেগুলোকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট চার্ট। তো অ্যাট্রিবিউট চার্ট তো বিভিন্ন ধরনের, আমি বললাম 4 ধরনের আছে, পি চার্ট, এনপি, সি, ইউ। তো প্রত্যেকটা চার্টই কোনো না কোনো ডিস্ট্রিবিউশন মেনটেন করে আর কি। এখন ডিস্ট্রিবিউশন মেনটেন করে মানে কি, পি চার্ট যেভাবে তৈরি করা আছে, আমি তার তৈরি করিনি, যে করছে আর কি, সে পি চার্টের নিয়ে অনেক গবেষণা করছে, করে দেখছে যে পি চার্ট একটা নতুন একটা ডিস্ট্রিবিউশন, মানে কোন একটা ইভেন্টে যদি পি চার্ট অ্যাপ্লাই করা যায় তাহলে এটা সহজেই সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো আর কি। তো সেই জন্য পি চার্টের একটা বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছে যে পি চার্ট যদি আমরা কেউ ফলো করতে চাই তাহলে ওই প্রোডাকশন লাইনকে অবশ্যই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মেনটেন করতে হবে আর কি। সো তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি এটা আমার জানা লাগবে? তার মানে কি হুট করে একটা কোম্পানিতে যায় তুমি বলবা যে ভাই পি চার্টে অ্যাপ্লাই করেন, হবে না। কিন্তু তোমার আগে পি চার্ট সম্পর্কে জানা লাগবে, যে পি চার্ট অলরেডি তুমি জেনে গেছো যে পি চার্ট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মেনটেন করে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি, এটা তো এটা সবচেয়ে জনপ্রিয় ডিস্ট্রিবিউশন গোটা পৃথিবীর আর কি। এই কমার্সের পোলাপানো জানে, সায়েন্সের পোলাপানো জানে, এমনকি 90-এর পোলাপানো এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এমনকি যারা প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং করে, C++, এগুলো তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মেনটেন করে আর কি, অনেকে পড়াশোনা করে, মানে স্ট্যাটিস্টিক্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি ব্যাপার, আচ্ছা যাই হোক, তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যদি পি চার্ট ফলো করে, এখন আমি যদি একটা প্রোডাকশন লাইনে যেয়ে দেখি যে ওই প্রোডাকশন লাইনে কোয়ালিটি চেক করতে গেলে আমাকে আমার যে ধরনের বৈশিষ্ট্য পাইতেছি আমি, বা যে সমস্ত জিনিস আমি জানতে পারতেছি, এটা একবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো যদি হয় তাহলে আমরা পিচার অ্যাপ্লাই করবো। তো যখন পিচার অ্যাপ্লাই করবো, যেমন পিচারের আমি এটা বলছিলাম যে সাকসেসিভ ইভেন্ট মানে কোন একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা আর একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা থেকে সম্পূর্ণ আলাদা হবে। যেমন টিউব লাইট যখন আমি টেস্টিং করবো যে একটা টিউব লাইট ভালো না খারাপ, এটা নির্ভর করবে কি আরেকটা টিউব লাইটের উপরে নাকি, নির্ভর করবে না। বা আমি একটা কয়েন যদি টস করি, হেড হবে না টেইল হবে, এটা নির্ভর করবে কি একবার করার পর আরেকবার সাথে কোনো স্বাদ আছে, নাই তো। একবার করলেও যেটা, আরেকবার করলেও সেটা আর কি। সো এই ধরনের যে ইভেন্ট গুলো যেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মেনটেন করে, যদি কোনো একটা প্রোডাকশন লাইনে আমরা প্রোডাকশন লাইনের কি বলে কন্ট্রোলিং লিমিটের মধ্যে আছে কিনা, প্রোডাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা যদি আমি চেক করতে চাই তাহলে তার আমি বৈশিষ্ট্যগুলো আগে অবজারভেশন করবো, করে যদি দেখি যে এটা পিসাটের মতোই হচ্ছে তাহলে পিসাটে আমি ফেলাবো, ফেলে আমি বলবো যে আমার এই প্রোডাকশন লাইনে ঝামেলা আছে, অথবা এটা ঠিক করে দেওয়া। বা আমি ম্যানুফ্যাকচারিং বলবো যে আপনার হয়তো প্রোডাক্ট ভালো হচ্ছে কিন্তু আসলে এটা যে কোনো সময় উল্টাপাল্টা আচরণ করে, মানে যে কোনো সময় লিমিট ক্রস করে যাবে আর কি, অথবা আপনি প্রোডাকশনটা মানে ঠিকঠাক করেন আর কি। এই কথাগুলো আমি প্রথম থেকে বলছি আর কি। তোমরা যখন আবার সি চার্ট পড়বা, ইউ চার্ট পড়বা, তখন দেখবা সি চার্টে আবার সি চার্টের কথা বলবো, সি চার্ট কোন জায়গায় অ্যাপ্লাই করা যাবে, তখন তোমরা আবার একটা নতুন সেক্টর বা নতুন একটা প্রোডাকশন লাইন জানতে পারবা যে কোন ক্ষেত্রে আবার সি চার্ট ইউজ করা যাবে আর কি। ঠিক আছে, যেমন কিছু আগে তোমাদেরকে বলছিলাম যে যদি একটা লটের মধ্যে যদি একটা কাজ পুড়ে গেছে আর কি, সে মধ্যে সব কাজ পুড়ে গেছে, তার মানে কি আমি পুরো লটটাই ফেলে দিলাম, মানে কি একটা কাজের মানে পুড়ে গেছে, নিচেটাও পুড়ে গেছে, পুরোটা পুড়ে গেছে। তো প্রথমটা যদি না পড়তো তাহলে কি দ্বিতীয়টা পড়তো, দ্বিতীয়টা যদি না পড়তো তাহলে কি মাঝখানেটা পড়তো, বলো পড়তো? একটা লটে যদি 20টা কাজ থাকে, উপরের কাজ যদি না পড়ে তাহলে কি মাঝখানে কাজগুলো পড়বে? না স্যার।
কিছুই বলো না আর কি, পূর্বে না তো, এটা কি আগের সপ্তাহে, এটা কি কোথা থেকে পূর্বে আর কি? তারপরে কি 1 নম্বর কাজের পড়ার উপরে কি 2 নম্বর কাজ পড়ার সম্পর্ক নাই? হ্যালো, 20টা কাজ যদি ব্যান্ডেল করা থাকে, এরপর যদি আমি এটা আগুনে দিই, তাহলে কোন কাজটি পড়ার পরে কোন কাজটি পূর্বে, এটা তোমরা বলো তো। এটাই তো তোমরা বুঝতেছো না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এক্স্যাক্টলি? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার যদি আগুন দেওয়া হয় তাহলে স্যার একদম প্রথমে যেটা পূর্বে ওইটার আঁচের জন্য স্যার আস্তে আস্তে বাকিগুলা সিকোয়েন্সলি পড়তে থাকবে। তাহলে কি, তাহলে তো প্রথমটা ডিফেক্টিভ আইটেম হওয়ার কারণে কি তার ইফেক্টটা সেকেন্ড আইটেমে বললো না? জি স্যার। প্রথম কাজ ডিফেক্টিভ যে হলো, সেটার ইফেক্ট কি সেকেন্ড আইটেমে পড়লো না, মানে দ্বিতীয় জি, নম্বর কাছে পড়লো না? জি স্যার। তাহলে ইভেন্টটা ইন্ডিপেন্ডেন্ট হলো কিভাবে? এটা কি ইন্ডিপেন্ডেন্ট? না স্যার, না, এটা স্যার। ইন্ডিপেন্ডেন্ট না স্যার, ডিপেন্ডেন্ট। তাহলে এটা কোনো এই ধরনের অবজারভেশনে আমরা পি টাইপ চার্ট ইউজ করতে পারবো না। কথা বোঝা গেছে? জি স্যার। তো যাই হোক, তোমাদেরকে আগে বলছি যে আমরা একটা ক্লাস নির্দেশনামূলক দিচ্ছি আর কি। এটা মোটামুটি আমি যতটুকু আমার কাছে যে উপাদানগুলো আছে এতটুকু দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা আরো বিস্তার বোঝার জন্য বই পড়তে হবে, ইউটিউবে দেখতে হবে। যদি একদমই কোনোভাবে কোনো কিছু বোঝা সম্ভব হচ্ছে না, আমার সাথে আবার যোগাযোগ করলে আমি আবার বুঝাই দিব আর কি। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো। নেক্সট ক্লাস আবার হচ্ছে মঙ্গলবারে। তোমার পরীক্ষা দিবা না, আবার ক্লাস করবা? স্যার বলো, স্যার আমরা নেক্সট ক্লাসে একটা ছুটি দিতে চাচ্ছি স্যার। কি বিষয়ে ছুটি দিবা? স্যার আপনি স্যার বলে দেন। স্যার আমাদের 4টা ছুটি বাকি তো স্যার, এই কারণে স্যার প্রেশারে। তাহলে তোমরা নেক্সট ক্লাসে দাও হচ্ছে পজিটিভ ডায়াগ্রাম, তারপরে ব্রেন স্টর্মিং লেখো তোমরা। আচ্ছা না, সিটি দাও দরকার নেই। তোমরা হচ্ছে কানবান সিস্টেমের উপরে 1 থেকে 30 নম্বর, যে 1 থেকে 30 যারা তোমরা কানবান সিস্টেম, এটার উপরে তোমরা পড়াশোনা করে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিবা নেক্সট মঙ্গলবার। আর প্রেজেন্টেশন যে কোনো 5 জন মিলে, এই 30 জনের মধ্যে যে কোনো 5 জন মিলে হচ্ছে প্রেজেন্টেশন দিবা আর কি। স্যার এখন তো বলে দিলে তো সমস্যা যে আমি আবার বলতেছি কি করবা। 1 থেকে 30 নম্বর যারা আছো, এর মধ্যে তোমরা কানবান সিস্টেম আছে, হ্যাঁ কানবান সহজ, একটু টিপ দেবা আর কি, মানে একটু ঘাটাঘাটি করবা আর কি। তো 1 থেকে 30 হচ্ছে কানবান সিস্টেমের উপরে আমাকে একটা রিপোর্ট পাঠাবা, 2-1 পেজের রিপোর্ট পাঠালেই হবে আর কি। আর হচ্ছে যে কোনো 5 জন প্রেজেন্টেশন দিবা। যেহেতু 5 জন আমি না বলে দিলে তোমরা আবার মারামারি লাগবে আর কি। যে কে, ধরো আমি জানি না, এই জন্য আমি র্যান্ডমলি নাম বলতেছি। ধরো 3, 7, 13, 23 আর 29। শুনতে পাইছো তোমরা? স্যার এই কজন স্যার প্রেজেন্টেশন দিবে স্যার? হ্যাঁ, 3, 7, 13, 23, 29 এই 5 জন হচ্ছে মিলে একটা প্রেজেন্টেশন দিবা যে কানবান সিস্টেম কি, এটা কোথায় অ্যাপ্লিকেশন হয়, এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বা কোন একটা কিছু এভাবে দিবা আর কি। জি স্যার। অ্যাসাইনমেন্ট কি স্যার সবার আলাদা আলাদা হবে নাকি 30 জন মিলে একটা? সবার আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা কপি পেস্ট করার চেষ্টা করবে। যেটা বুঝবা সেটা তুমি লিখবা, বা কি করবা জানি না, সাইটেশন দিলে সেটা সাইটেশন দিয়ে দিবা। কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা, 1 পেজ হলেও সমস্যা নেই, 2 পেজ হলেও সমস্যা নেই, 5-7 পেজ হলেও কোনো সমস্যা নেই। বেশি লিখলে যে বেশি নাম্বার এমন না। তুমি এক্স্যাক্টলি বোঝো কিনা আর নিজের মতো করে লিখছো কিনা, আর তুমি আসলে কি বোঝো সেগুলো আমি মানে পড়লে বুঝতে পারবো আর কি। আর স্যার মানে ঠিক আছে, প্রেজেন্টেশন যে স্যার এই 5 জন দিবে স্যার, প্রেজেন্টেশনের স্লাইডটা যে তৈরি করা, ওরা কি 5 জন মিলে একটা তৈরি করবে না তোমরা নিজেরটাই সবাই আগে পড়বা, পড়ে দেখবা যে এটাতে কি কি ঢুকানো যায়। স্লাইড নাম্বার কতগুলো হতে পারে, 10টা হতে পারে। তাহলে ধরো একজন গ্যাং চ্যাটের ইন্ট্রোডাকশন কে তৈরি করবে তো আমি জানি না, তো তোমরা নিজেরা টিম ওয়ার্ক, এটা ওই 5 জন নিয়ে আলোচনা করবে যেটা কি হবে, একজনও করে 5 জন দিতে পারে, অথবা 5 জন মিলে আলাদা আলাদা করে করতে পারে। তোমরা নিজেরা চিন্তা করো আর কি। এই প্রেজেন্টেশনে কোনো নাম্বার নাই, এটা এমনি আর কি। তোমরা যে পড়াশোনা করলা এই এটা কারণ আছে, আমি ওই সেদিন বলবো আর কি। কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বার আছে আর কি। পরিশ্রম হলো কি বললাম, রোল নাম্বার 3, 7, 13, 23, 29 না? জি স্যার। হ্যাঁ, এটা কি বললাম? স্যার প্রেজেন্টেশন থেকে পরশুদিন দিতে হবে। হ্যাঁ, মঙ্গলবারে পারবো না?
স্যার 1 থেকে 30 রোলের স্যার হ্যাঁ, বলো। কাটান সিস্টেম বললেন স্যার, স্যার বাকি যারা আছে তাদের। এটা হয়েছে না, বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝছো না? আচ্ছা, এবার হচ্ছে 31 থেকে রোল নাম্বার তোমাদের যত আছে, মানে লাস্টে 1-4 এর কিছু ছেলেবেলা আছে, অন্যান্য ছেলেবেলা আসলে জানি না, যাই হোক আর কি। তো সবাই মিলে আর কি এটা তোমরা করবো হচ্ছে গ্যাং চার্ট, GANTT, গ্যাং চার্ট। এই গ্যাং চার্টের তোমরা যতটুকু পারো আর কি, আমি মানে কোন নির্দিষ্ট কিছু বলতেছি না যে গ্যাং চার্ট কিভাবে তৈরি করতে হয় বা কি আলোচনা, তা না। তোমরা একটু পড়াশোনা করবা, এটা শুধু এই 30 জন না, তোমরা পারবে না। সবাই সময় নেই তোমাদের আর কি এটা পড়ার আর কি। তোমরা হচ্ছে পড়ো। আচ্ছা, তোমরা এই 30 জন হচ্ছে তোমরা জিরো কোয়ালিটি কন্ট্রোল, সবাই শোনো। একত্রিশ থেকে 40 পর্যন্ত, হ্যাঁ, এটা তোমরা জিরো কোয়ালিটি কন্ট্রোলের উপরে অ্যাসাইনমেন্ট দিবা। 31 থেকে 40 জিরো কোয়ালিটি কন্ট্রোল। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। 41 থেকে 40 হচ্ছে জিরো কোয়ালিটি কন্ট্রোল, আর হচ্ছে 41 থেকে লাস্ট পর্যন্ত তোমরা হচ্ছে দিবা। ভালো তো কিছু খুঁজে পাচ্ছি না আর কি, একটা গ্যাং চার্ট মনে করলাম, কিন্তু একটু কঠিন হয়ে যায় কিনা সেটার মধ্যে চিন্তার মধ্যে আছে। আচ্ছা, তোমরা 41 থেকে মানে তোমার 30 থেকে একবারে 60 পর্যন্ত গ্যাং চার্টে দিবা আর কি, স্যার যতটুকু পারো আর কি, যতটুকু বুঝো বা পারো। জিরো কোয়ালিটি কন্ট্রোল দাও, দরকার নেই, থাক, বাদ দাও। 31 থেকে 60 পর্যন্ত গ্যাং চার্ট। তো এর মধ্যে হচ্ছে তোমরা প্রেজেন্টেশন দিবা হচ্ছে 34, 43, কত দূর পর্যন্ত রুল আছে তোমাদের? 51, স্যার 60 পর্যন্ত আসছে স্যার। এরপর স্যার 16 সিরিজের 04 আর 14 সিরিজের 04। আচ্ছা, তাহলে কি বললাম, 34, 43, তাই না? 51 তিনটা হয়েছে, আর দুইজন হচ্ছে 59 একজনকে দাও। হ্যাঁ। আর ওই যে 114 এর না 15 এর একজন আছে, কি আছে? 16 এর না 15 এর? 14 আর 16 এর একজন আছে না? Yes. 16 এর ও কি তোমাদের সাথে নিয়মিত না নিয়মিত না? জি স্যার, নিয়মিত। হ্যাঁ, ওকে দাও। স্যার রোল 59 যে স্যার, ও স্যার মানে ওর এরিয়ায় নেট কানেকশন ম্যাক্সিমাম সময় স্যার থাকে না স্যার, তাই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারে না স্যার। তো ওকে কি স্যার প্রেজেন্টেশন দিতে রাখা? তাহলে 60 দাও, 60। আচ্ছা, না, এই 60 দিও না। তোমাদের ফার্স্ট বই কেমন, ফার্স্ট কেমন প্রেজেন্টেশন দেয় একটু শুনি। 55 দাও। ওর নাম না সাদিয়া? স্যার আমার রোল 29। আচ্ছা, 29 কে দাও। স্যার 29 প্রথম 30 তে স্যার। তাহলে প্রথম 30 তে 6 জন হোক আর কি, ওকে 29 এ দাও আর। স্যার প্রথম 30তে আমি অলরেডি আগে বলেছেন আমার রোল। ও আচ্ছা, আমি তো জানি না আর কি, এই জন্য বললাম। ওকে, তাহলে 55 কে রাখো আর কি, যেহেতু নাম বলে ফেলে দিচ্ছি, ওদের চেঞ্জ না করি। 55 কে রাখো। রোল 34, 43, 51, 55 আর 04। ঠিক আছে, তোমরা অ্যাসাইনমেন্টটা স্যার জমা দিব কোথায় স্যার? অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে আমি গুগল ক্লাসরুমে আপলোড করতেছি। আমি আগে বলতেছি যে অ্যাসাইনমেন্ট নিয়ে এত টেনশনের কোনো কারণ নেই। তোমাদের 1 পেজ লেখা হোক, কিন্তু লেখাটা হবে তুমি নিজে আগে স্টাডি করছো, করে নিজের মতো করে লিখছো। সেটা ওয়ার্ড ফাইলে হতে পারে, হাতেও হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি নিজে স্টাডি করে নিজে বুঝে তুমি জিনিসটা দিয়েছো, এটা আমি দেখবো আর কি। কিন্তু এখানে 5 পেজ 7 পেজ কল পেস্ট করলে কিন্তু একবারে পুরো ডাবল জিরো। অলরেডি একজনের খাতা দেখছি আমি, এই লেসন সিলেবাস 20-এ 20 পাইছো। কেউ একজন পাইছো জানো? স্যার রোল 42। ও নাই, সে নাকি? ওর লেখা ও খুব ভালো সুন্দর লেখছে আর কি, লেখা পছন্দ হয়েছে আমার আর কি।
আর আরেকজনের নাম আমি এখন বলতে যাচ্ছি না, তার লেখা আমার একদম পছন্দ হয়নি। সে তোমাদেরকে ধরো আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, তোমরা ওটাকে করছো তা জানি না, আমি এখন খাতা দেখি না, আমার বাসায় ইন্টারনেট দুর্বল, তো দুর্বল মানে আমি ইন্টারনেটে পাই না, আমি কিন্তু এখন ক্লাস নিচ্ছি একটা পুকুর পারে, কারণ আমার বাসায় ইন্টারনেট নাই আর কি। তো এই জন্য সাধারণত আমি পরীক্ষা হওয়ার পর পরই আমি খাতাগুলো দেখে ফেলে দিই, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে একজন উত্তর দিয়েছে, আমি কোশ্চেন জিজ্ঞেস করছি। প্রথম কোশ্চেন ছিল যে মনিকা বলেছে তার স্কেচ যুক্ত গ্লাস পছন্দ, আর সাদিয়া বলছে তার হচ্ছে গ্যালভানাইজ গ্লাস পছন্দ। তুমি এই দুটি মতামতকে কিভাবে এক্সপ্লেইন করবা, এটা বলতে বলা হয়েছে তোমাকে। এখন তোমরা যদি লেখো, মানে আসলে একটা মানে কি আর বলবো, মানে এটা তো আমি আসলে এক্সপেক্ট তো করি না। আর তোমরা যে এইগুলো লিখবা আর কি, এগুলো লেখার মতো কোনো মানে প্রশ্নই নাই। তোমরা লিখতে পারো এটা কিভাবে, তোমরা আসলে মানে তোমরা কি লেখো না কোনো কিছু, কোনো একটা উক্তি বিশ্লেষণ করা জানো না? জানোই তো। এটা নির্ভর করে যে 42 পাইছে সে কিন্তু সুন্দর করে লিখছে যে কোয়ালিটি কোন নির্দিষ্ট একটা মাপকাঠি নাই, এটা নির্ভর করতেছে যে ব্যক্তি কোন একটা কাস্টমার কোনটা চাইতেছে, সেটা তার কাছে কোয়ালিটি। মনিকার কাছে হয়তো মনে হয়েছে যে তার স্কেচ ক্লাসটা কোন একটা বিশেষ প্রয়োজন দরকার, সেক্ষেত্রে গ্যালভানাইজ ক্লাস দরকার নেই, কারণ ওই জায়গাতে গ্যালভানাইজ ক্লাস দিলে ভালো লাগবে না, বা গ্যালভানাইজ কাজ ওখানে চলবে না বা কার্যকর না। যার ফলে কি হয়েছে, মনিকা ওই স্কেচ ক্লাসটাই কিনছে, বা স্কেচ ক্লাসটা দরকার, এই জন্য স্কেচ ক্লাসটা সে পছন্দ করছে, বা সেটা সে পছন্দ করে বা কিনছে। জানি না কি কোশ্চেন দিয়েছিলাম আমি, ঠিক অপোজিটলি, মানে আমি যেভাবে বলতে সেভাবে বলতে হবে তা না, অন্যভাবে তোমরা বলতে পারো, কিন্তু তোমাকে তো এই দুইজনের কথার মধ্যেই থাকতে হবে। তুমি যদি বলো যে গ্যালভানাইজ গ্লাস কি, এটা কিভাবে তৈরি হয়, কোটিং কি, কেন এটা ভালো, আবার হচ্ছে ওই স্কেচ গ্লাস ভালো না কেন, বা কি, এলা যদি তুমি বলো, বলার পর তুমি যদি বলো যে আমি যদি আমার পছন্দ হচ্ছে গ্যালভানাইজ গ্লাস, আমি কি তোমার পছন্দের কথা জিজ্ঞেস করছি? বলো তো তোমরা, আমি কি তোমার পছন্দের কথা জিজ্ঞেস করছি? না স্যার, এটা তো স্যার এমনি নামগুলো এমনি দেওয়া স্যার, মানে কোয়ালিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে স্যার এখানে। আমি তো আমি তো কোয়ালিটির কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। আমার আমি এই খাতা দেখার পর আমি খুব হাসছি আর কি নিজে নিজে। এরপর আমার একটা ছোট ভাই তোমার ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে বরেন্দ্র ইউনিভার্সিটিতে, আমি কাউকে নাম বলিনি, আমি এমনি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে কি তোমরা তো ছোট আছো, আমি ধরো একটু বয়সে তোমাদের থেকে একটু বড়, চিন্তা করলাম এটা অনেক সময় কমন সেন্স নাম আসতে পারে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, মানে এইভাবে মজা করে আর কি, যে মানে ওকে বলিনি কি জন্য জিজ্ঞেস করছি, আমি সাধারণত মানে ওইরকম বলার চেষ্টা করি, মানে জাস্ট এমনি সিম্পলি জিজ্ঞেস করছি, আচ্ছা বলো তো যে তোমাকে বললো যে মিতুল ভাই হচ্ছে গরুর মাংস দিয়ে ভাত খেতে পছন্দ করে, আর আফ্রিদি ডিম দিয়ে খেতে ভাত পছন্দ করে দুপুরে, তুমি এটাতে কি মন্তব্য দিবা, মানে তোমার এটাতে কি মন্তব্য আছে? ও কিন্তু কিছু জানে না, ও কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে ফার্স্ট ইয়ার একটা ছেলে। ও বলতেছে ভাই খাবার গরুর মাংস হলে যে মানুষ সবসময় পছন্দ করবে এমন তো না, ডিম অনেকের পছন্দ, সে ডিম খেতে পারে, তার ভালো লাগে গরুর মাংস। এখন আমি মনে করে বলতেছি ওই ছেলে যদি এখন বলে যে ভাই ওদের যা ভালো লাগে লাগুক, আমার গরুর মাংস পছন্দ, তো আমি তো হচ্ছে মুখস্থ করে পাশ করে আসছি, তাই না? আমাদের সময় তো সৃজনশীল ছিল না, তোমাদের সময় সৃজনশীল ছিল আর কি। তো তোমরা সৃজনশীল পড়াশোনা করে এসে একটা জিনিসের যদি অ্যানালাইসিস করতে না পারো, তাহলে তো একবারে অবস্থা খারাপ। এমনি 1-2 বছরে তোমাদের বাসায় বসে থাকতে থাকতে মাথা অনেকের মনে হয় নষ্ট হয়ে গেছে, আর কি কর্মকাণ্ড করে সময় পার করতেছো তোমরা নিজেরাই ভালো জানো আর কি। শুধু তো ফেসবুকিং আর হচ্ছে বিভিন্ন জায়গাতে কথাবার্তা মনে হয় বলে বেড়াচ্ছ। যাই হোক, সেটাই আমি বলতে চাচ্ছি যে তোমরা কোশ্চেন খালি লিখলেই নাম্বার পাওয়া যায় না। এটা বলার উদ্দেশ্য একটাই যে তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট 1 পেজ দাও, কিন্তু তুমি নিজে বুঝে যেটা অ্যান্সার হওয়া উচিত, মানে আমি আসলে কাউকে হিউমিলেট করার জন্য কিন্তু বলিনি, কারণ তাহলে আমি নাম বললাম না, কারণ হচ্ছে যে তাহলে আবার সে মন খারাপ করবে, বা এমনি এখন সে বুঝতে পারতেছে যারা এই কাজ করছে, যে কয়েকজন করছে তারা তো অবশ্যই যারা জানতে পারতেছে। আমি তোমাদেরকে একটা ধরো ক্লাস টেস্ট মানি তো, তাই না? তুমি ভুল করবা, শিক্ষক সেটা তোমাদেরকে ধরাই দিয়ে যাতে ভবিষ্যৎ তোমরা এটা না করো আর কি। এই জন্য মন খারাপ করার কিছু নাই। তবে যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা আমার কাছে অ্যাসাইনমেন্ট দিবা, এটা অবশ্যই তোমাদের নিজে বানায় একটু
1 পেজ হোক 2 পেজ হোক সেটা কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা নিজে বুঝে কি বুঝলা মানে গ্যাং চার্ট এটা কি, কিভাবে তৈরি হয়, কোথায় অ্যাপ্লিকেশন করা যায় বা কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়, এগুলো বুঝে যতটুকু বুঝতে পারো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকলে এক্সাম্পল দাও, না পারলে না দাও, যতটুকু পারা যায় ততটুকু দাও আর কি, এনাফ। তো আর আরেকটা প্রথম যেটা বললাম, প্রথমটা কি দিলাম, কানবান সিস্টেম। কানবান সিস্টেম কি, কানবান সিস্টেম কোথায় থেকে উৎপত্তি হয়েছে, এটা কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, বা যদি আমি প্র্যাকটিক্যালি কোথাও কানবান সিস্টেমে অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে এটা কিভাবে করব, কোন জায়গায় করব, এটা তুমি যতটুকু বুঝতে পারো তার উপর বেস করে তুমি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করো অথবা হচ্ছে কোনো একটা মানে অ্যাসাইনমেন্ট জমা দাও আর কি। তো যাই হোক, তোমাদেরকে অল্প কিছুদিনের মধ্যেই প্রথম ক্লাস টেস্টের রেজাল্ট দিয়ে দিব। আর অটোমেটিক সিস্টেম তো এটা তোমাদের কাছে অটোমেটিকই চলে যাবে যে কে কত নাম্বার পাইছো আর কি। তো ঠিক স্যার আছে, একটা কথা ছিল স্যার। বলো। স্যার আমাদের তো স্যার নেয়নি স্যার গুগল সার্ভার স্যার। তোমার কথা তো শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, বলো। যেমন স্যার একটা প্রবলেম হয়, যেমন স্যার ওই দিন সিটির দিন এত বৃষ্টি হচ্ছিল যে নেট 20 মিনিট কাজই করে নাই, তারপরেও স্যার মানে করতে গিয়ে লেট হয়ে গেছে। সেটা আসলে স্যার মানে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি সময় মতো সাবমিট করার চেষ্টা করেছি, কিন্তু স্যার এই মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্যার হচ্ছে না। সেক্ষেত্রে স্যার আসলে স্যার আমরা তো লেটই হয়ে যাচ্ছে আসলে স্যার। এটা মানে আমি হচ্ছে আমি কাউকে এই বিষয়ে কোনো কিছু বলিনি। যেমন ধরো আমাকে যে প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি মানে যে কল করছে আমি জানি যে কল আসবে, আর কল ধরা ধরে একটু বিরক্ত আর কি। আমি ধরা মাত্রই তাকে কথা বলার কোনো স্কোপ দিইনি, আমি সহজেই বলে দিয়েছি যে তুমি আমাকে একটা মেল দিয়ে রাখো অথবা এসএমএস দিয়ে রাখো, আর যখন সময় পাবো তখন তুমি এটা ক্লাসরুমে আপলোড দিয়ে দেবো। এটা তো শেষ সহজ কথা, বলে দিছি তো। না, এটা তো আমার তৈরি সৃষ্টি না, তোমার তৈরি সৃষ্টি না। স্যার ওই পরবর্তীতেও স্যার মানে এখন পর্যন্ত স্যার ওই মানে মানে ওখানে আপলোড করা যায়নি স্যার, শুধু একটা কথা দেখায় সার্ভার রিজেক্টেড, এরকম একটা কথা দেখায় স্যার। মানে ওখানে সাবমিট করতে পারিনি স্যার, মেইল দিয়েই রেখেছি শুধু স্যার আপনাকে। আমার যখন নাম্বার পাবে তুমি নাম্বার পাবে না, সবাই যখন নাম্বার পাবে তুমি নাম্বার পাবে না, আমাকে বলবা যে স্যার আপনাকে আমি মেইল করছি কিন্তু আমি নাম্বার পাইনি, তাহলে আমি নাম্বার দেখে দেবো, কারণ আমার মনে নাও থাকতে পারে, এই জন্য বললাম। জি স্যার। বুঝেছো? জি স্যার। কারণ তোমাদের এই নাম্বার গুলো তো গুগল ক্লাসরুমে আমার জমা হয়ে থাকবে, আমি পরে জাস্ট ডাউনলোড দিব, এক্সেলে চলে আসবে, আমি ডিপার্টমেন্টে জমা দিব আর কি। কিন্তু তোমরা যারা মেইলে দিছো না, এগুলো আমার মনে নাও থাকতে পারে, এই জন্য তোমরা অবশ্যই পরীক্ষার আগে মানে পরীক্ষা যখন তোমার ফাইনাল পরীক্ষা দিবা এর আগে আমাকে বলবা যে স্যার আমাদের 4 ক্লাস টেস্টের নাম্বার গুলো আমাদেরকে দেন আর কি। তাহলে আমি তোমাদের নাম্বার দিলে তোমরা চেক করে দেখলা যে আমি ঠিকঠাক দিয়েছি কিনা বা তোমাদের গুলো ইনপুট হয়েছে কিনা ঠিক মতো, তাহলে তোমরা শিওর জানিয়ে গেল আর কি। জি স্যার। কিন্তু তোমরা না দিয়ে আবার বলবো যে স্যার আমার নাম ঠিক আছে, অনেক সময় চলে গেল আর কি, অনেক কথা বলে অনেক কথা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো। আবার স্যার আরেকটা কথা স্যার, স্যার আমরা অ্যাসাইনমেন্টটা স্যার মানে হাতে লিখে পিডিএফ করে জমা দিব স্যার, না ওয়ার্ড ফাইলে করে দিব স্যার? বুঝলি স্যার অ্যাসাইনমেন্টটা কি আমরা ওয়ার্ড ইচ্ছা, এগুলো তো সবই বললাম, তোমরা এগুলো তো সবই বললাম, যা ইচ্ছে তাই করো আর কি, সমস্যা নেই। বললাম তো এগুলো। স্যার আমরা কি সিআর কে জমা দিব নাকি আপনাকে ওই গুগল ক্লাসরুমের এখানে আপলোড দিয়ে দিব? স্যার তো বললোই, স্যার গুগল ক্লাসরুমের লিংক দিবে আমাকে ওখানে সাবমিট করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, না কথা হবে আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার।